কোথায় যাচ্ছিস? রীতি আর পৃথা থমকে দাঁড়ালো সাথে সাথে। রীতি মেয়েটা জড়সড় হয়ে দাঁড়ালো পৃথার পাশে। এমনি ভাই বাবারা যতই ভালোবাসা দিক না কেন, সময়ে শাসন করতেও পিছুপা হয় না তারা। তাছাড়া তার এই একটা ভাইয়ের যে শরীর ভর্তি ক্রোধ। পৃথা আমতা আমতা শুরু করলো, ভেঙে ভেঙে বলল, বাইরে যাচ্ছিলাম একটু। রিধির কিছু কেনাকাটা করার আছে তো তাই। পিয়াস আর চোখে তাকালো ভীতুই হৃদির পানে। মেয়েটা থেকে অজানা কারণে ভয় পায় সর্বদা। কখনো এই মেয়ের ওপরে নিজের কোনো ক্রোধ প্রকাশ করছে না, ক্রোধ দুই চারটা থাপ্পড় মেরেছে তাও তো নয়। তারপরেও কেমন যেন মেয়েটা তার সম্মুখে আসলেই গুটিয়ে যায়। অন্যদের বেলায় তো বেশ প্রাণোচ্ছল চঞ্চল থাকে। তাহলে তার দোষটা কি? তাকে কেন ভয় পাবে? তপ্ত নিঃশ্বাস ফেলল পিয়াস, বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, চল, আমিও যাব তোদের সাথে। পিয়াসের সাথে যাওয়ার কথা শুনে যেন আঁতকে উঠল দুই রমণী। হৃদি খামচে দিল পৃথার হাত। তাদের সাথে পিয়াস যাওয়া মানে সকল পরিকল্পনাতে জল ঢালা। পিয়াস তাদের বাসা থেকে সোজা শপিং মলে নিয়ে যাবে, সেখান থেকে আবার খেদিয়ে বাড়িতে নিয়ে আসবে। কোথাও ঘুরিও হবে না, আর ফুচকা খাওয়া তো হবেই না। পৃথা জিহ্বা দ্বারা নিজের দুই ওষ্ঠ ভিজিয়ে নিল, অতঃপর বলল, তোমার যেতে হবে না ভাইয়া, আমরা দুই বান্ধবী তো আছি, যাবো আর চলে আসবো। পিয়াস এক পলক তাকালো বোনের পানে, অতঃপর হৃদির পানে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, এর জন্যই তো আমাকে আরও বেশি করে যেতে হবে। এক গর্ধবের সাথে যাচ্ছে আর এক গর্ধব। পৃথা আর হৃদি অপমানিত বোধ করলো বেশ, তবে পিয়াসের মুখের উপরে আর কিছু বলার সাহস হলো না তাদের। অগত্যা পিয়াসের সাথেই শপিংয়ে যাওয়ার জন্য উদ্যত হলো দুই রমণী। একটু বাদেই কাছাকাছি একটা ছোটখাটো শপিং মলে এসে পৌঁছালো পিয়াস, রীতি এবং পৃথা। তারা শপিং মলে ঢুকতেই সেখানে এসে পৌঁছালো তুর্য আর আরুষ। আরুষের উপরে সর্বদা পৃথার ওপর নজর রাখার দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালনে নিয়োজিত অবস্থায় আরুষ যখন দেখলো পৃথা বাড়ি থেকে বের হচ্ছে, চট জলদি সে খবরটা পৌঁছে দিল তুর্যের কানে। তুর্যও দেরি করেনি, কোনো রকমে দেরি তৈরি হয়ে পিছু নিয়েছে বউয়ের। ফলস্বরূপ এখানে এসে শপিং মলে ঢুকে পিয়াসকে বউয়ের সাথে দেখিয়ে মেজাজটা চটে গেল ছেলেটার। কোথায় বউ একা আসবে, তার পিছু পিছু একটু ঘুরঘুর করবে, কিশোরী বয়সের ন্যায় নিজের বউ নামক মেয়েটাকে বিরক্ত করবে, তা না, কাবাবের মধ্যে হাড্ডি হতে আরেকজন এসে হাজির। সূর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে আরুষকে বলল। এই আলবদরটা এখানে আমার বউয়ের সাথে কি করছে? আরুষ শুনল তুর্যের প্রশ্ন, তবে প্রত্যুত্তর বলল না কিছু। আসলে এই আলবদর কেন এসেছে তা তো সেও জানে না। হয়তো বোনকে একা ছাড়তে চায়নি, তাই এসেছে। তুর্য আড়াল থেকে বেশ কিছুটা সময় নিয়ে ঘুরঘুর করলো বউয়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু সেই সুযোগ আর এলো না। পিয়াসটা যেন আঠার মতো লেগে আছে মেয়েটার সাথে। তুর্যের মেজাজ বিগড়ালো আরো। আজও শুধুমাত্র বউটার মনের মধ্যে তাকে নিয়ে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে চায় না বিধায় পৃথার বাপ ভাইয়ের সাথে ঝামেলা করছে না, নয়তো দেখিয়ে দিত তুর্য কি জিনিস। এমনি বইয়ের হৃদয়ে তার জন্য নেতিবাচক চিন্তাভাবনার তো শেষ নেই। তুর্যের ভাবনার মধ্যেই পৃথার এগিয়ে গেল পরিশোধ করতে। আজকের মতো কেনাকাটা শেষ তাদের। বিল পরিশোধ করার সময় শপিং মলের একজন মহিলা কর্মচারী তড়িঘড়ি করে দৌড়ে এলো একটা প্যাকেট হাতে। জনবলে পিয়াস, পৃথা, রীতি তিনজনে থাকলেও কর্মচারী নারীটি প্যাকেটটা এগিয়ে দিল পৃথার পানে, হাসি মুখে বলল, ম্যাম, এটা আপনার। পৃথা অবাক হলো। প্যাকেটটা হাতে নিয়ে ভিতরে দেখলো একটা বেশ সুন্দর শাড়ি। কালো নরম জর্জেটের উপর সোনালি কারুকার্য খচিত। সুন্দরের সাথে সাথে শাড়িটার দামই মনে হচ্ছে, তবে এমন কোনো শাড়ি পৃথা তো নেয়নি বা নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেনি। পৃথা অবাক কণ্ঠেই বলল, আমার মানে, আমি তো এই শাড়িটা কিনিনি। অল্প বয়সী নারীটি একগাল হাসলো, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, এটা আপনি কিনেননি ম্যাম, এটা আমাদের তরফ থেকে আপনার জন্য উপহার। কয়দিন আগে বসন্ত গেল, তো সেই উপলক্ষেই আমাদের এখানে একটা অফার চলছে। ৩,০০০ টাকার ওপরে কেউ শপিং করলে তাকে একটা শাড়ি গিফট করা হবে। সেই শাড়িটাই আপনি পেয়েছেন। মহিলা কর্মচারী এহনো যুক্তিতে ভ্রু কুঁচকে এলো পিয়াসের। পৃথার হাতে থেকে শাড়িটা নিজের হাতে নিল সে, উল্টে পাল্টে দেখে বলল, কিন্তু শাড়িটা দেখে তো মনে হচ্ছে ৩,০০০ থেকে অধিক দাম হবে। মেয়েটা আমতা আমতা করলো, কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, আমি কি জানি, শপিং মল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এটা। পিয়াস, পৃথা আর রীতি বোধহয় বিশ্বাস করলো মেয়েটার কথা। রীতির মন খারাপ হলো, সে বলল, তাহলে আমারটা কোথায়? ম্যাম, আপনারা দুজন সম্ভবত মিলেমিশে ৩,০০০ টাকার শপিং করেছেন, তাই শাড়ি একটাই পাবেন। রীতি আর কিছু বলল না। যদিও শাড়িটা তার পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু সেটা পৃথার হাতেই প্রথম উঠেছে এবং তার বলে সম্বোধন করা হয়েছে, তাই সে চুপ রইল। তাছাড়া পিয়াসের সামনে এই শাড়ি নিয়ে ঝগড়া করার সাহসও তার নেই। নয়তো বান্ধবীর সাথে এই ঝগড়া লাগিয়ে হলেও শাড়িটা নিত সে। পিয়াস তাকালো রীতির মলিন মুখশ্রীর পানে। শাড়ি দেওয়া ওই নারী কর্মীকেই বলল, হুম, এমন আর একটা শাড়ি দিন আমাদের। জি স্যার। অষ্টনারীর কথাটা একবার আওড়িয়ে নারী কর্মীটি চটজলদি হুবহু একই রকম একটা শাড়ি এনে বাড়িয়ে দিল তাদের পানে। পিয়াস তাকালো রীতির দিকে, আদেশের সুরে বলল,
শাড়িটা নাও। রীতি নিল না শাড়িটা, আমতা আমতা করে বলল। আমার লাগবে না। পিয়ার সাথে সাথে ধমকে উঠল রীতিকে, গম্ভীর কণ্ঠে বলল। তোমার কাছে জিজ্ঞেস করেছি আমি, নিতে বলেছি, নাও। রীতি আর না করার সাহস পেল না। এমনিও শাড়িটা সে নিতে চাইছিল ভীষণভাবে, শুধুমাত্র ভদ্রতার খাতিরে না না করছিল। যাক, এই লোক ধমকটা তো কোনো কাজে এলো তার। অত্যন্ত ধমকে দৌলতে একটা সুন্দর শাড়ি তো পেয়েছে। রাত বেড়েছে কিছুটা, চারিদিক যদিও এখন নীরব হয়ে ওঠেনি, তবে অন্ধকার গ্রাস করেছে বেশ ভালোভাবেই। আকাশটাও বেশ মেঘলা। বিকেলে অল্প বিস্তর শীতল হাওয়ার উপস্থিতি পাওয়া গেলেও এখন টিপ টিপ বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় শিকদার বাড়ির সবাই আজ তাড়াতাড়ি নিজেদের রাতের খাবারের পাট চুকিয়ে যার যার কক্ষে দাঁড় দিয়েছে। পৃথক কক্ষে প্রবেশ করে বিছানার উপরে রাখা বিকেলের শপিং মল থেকে পাওয়া শাড়িটা হাতে তুলে নিল। 2 পা ফেলে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সম্মুখে। শাড়িটা গায়ে ফেলে দেখতে লাগলো কেমন কেমন লাগছে তার। শাড়িটা ভারী পছন্দ হয়েছে মেয়েটার। ভাগ্যিস আজ শপিং মলে গিয়েছিল, সে নয়তো কত সুন্দর একটা শাড়ি মিস করে যেত। পিতার শাড়িটা নিয়ে ব্যস্ততার মধ্যেই বিছানার উপর ফেলে রাখা তার মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। মেয়েটা বিরক্ত হলো, কে আমার এই সময় কল করেছে। পিতা একরাশ বিরক্তি নিয়ে এগিয়ে এলো বিছানার পাশে। মোবাইলের স্ক্রিনে জলজল করছে অপরিচিত নাম্বার। একবার রিসিভ করবে না ভেবেও কলটা রিসিভ করলো সে, যদি কেউ কোনো প্রয়োজনে কল করে থাকে তখন। তবে কল ধরে মেয়েটা নিজের ভিতরকার বিরক্তিভাব প্রকাশ করলো না, বরং নম্র কণ্ঠে বলল। আসসালামু আলাইকুম, কে বলছেন? সাথে সাথে ওপাশ থেকে ভেসে হলো এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। সালেমের জবাব দিয়ে সে বলল। ওয়ালাইকুম আসসালাম। আমি কে তা জানার আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথার কপাল কুঁচকে এলো। কে এই লোক এই মাঝরাতে কল করে জবাব দিয়ে দিতে চাইছে? আর পৃথাই বা কেন অপরিচিত কাউকে কৈফিয়ত দিবে? পৃথা চরম বিরক্তি নিয়ে বলল। কে আপনি বলুন তো? আর এত রাতে কল করে কি সব প্রশ্ন এগুলো? আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথা চোখ মুখ খিঁচে বলল। বাবা দিয়েছে। হ্যাঁ, তা তো দিবেই। তোমার রাজাকার বাপটা আমার কপাল পোড়ার জন্য উঠে পড়ে লেগেছে দেখছি। এই রাজাকার এইটুখানি শুনেই পৃথা বুঝে গেল কে হতে পারে এই লোক। দাঁতে দাঁত চাপলো পৃথা, কটমট করে বলল। এই ব্রিটিশ লোক, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? তুর্য যেন মজা পেল পৃথার কথায়, রসিয়ে রসিয়ে বলল। আকাশে বাতাসে আমার মনে। পৃথা তেতে গেল। এই আধপাগল লোক তো হাত ধুয়ে তার পিছনে পড়ে গেছে, চাইছেটা কি এ? পৃথা ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করলো। অসভ্য লোক কোথাকার, আমায় এত রাতে কল কেন করেছেন আপনি? তুর্য হাসল, দাঁত দিয়ে নিজের ওষ্ঠ কামড়ে বলল। প্রেম করবে আমার সাথে প্রেম? পৃথা মুখ পাকালো, ভেঙচি কেটে বলল। আপনার মতো ব্রিটিশ আতপাগল লোকের সাথে প্রেম করা চাইতে না কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে কতক্ষণ টানাটানি করব, তাও ভালো। তুর্য ভ্রু কুচকালো, বেশ দৃঢ় কণ্ঠে বলল। কিন্তু প্রেম তো তোমার আমার সাথেই করতে হবে, আমি ছাড়া তোমার কোনো গতি নেই। পৃথায় জ্বলিয়ে উঠল, গর্জানা কণ্ঠে বলল। একদম বাজে কথা বলবেন না ব্রিটিশ পুরুষ কোথাকার। রাত বিরাতে একটা মেয়েকে কল করে এমন নির্লজ্জ মার্কা কথা বলতে লজ্জা করছে না আপনার? আপনাকে আমি ব্রিটিশ আতপাগল ভেবেছিলাম, এখন দেখছি আপনি চরম অসভ্যও বটে। আমি তোমার ভাবনার চেয়ে অধিক অসভ্য মুরগির বাচ্চা, ধীরে ধীরে টের পাবে। পৃথা ভেঙচি কাটল, তার ছেলের স্বরে বলল। আপনার সাথে আর কথা হলে তো টের পাবো, আপনার সাথে তো আমার আর কথাই হবে না। হ্যাঁ। তুর্য নিঃশব্দে হাসল, ছোট্ট একটা শ্বাস ফেলে বলল। আমাদের আবার দেখা হবে, কথা হবে। এই বিশালতার আকাশের নিচে ছোট্ট একটা ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে। তুর্যের বলা প্রতিটা কথা মন দিয়ে শুনল পৃথা। হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি করা নাড়ল সাথে সাথে। হৃদস্পন্দনও গাঢ় হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। তবে পরক্ষণেই বিভ্রান্ত হয়ে পড়ল মেয়েটা। এই পুরুষ কেন এত রাতে তাকে কল করে সব প্রেমময় বাক্য আওড়াচ্ছে? এই পুরুষ এখনও তার নিকট অপরিচিত মানবের কাতারই পড়ে। দুজন দুজনের সম্পর্কে তেমন কিছুই জানা হয়ে ওঠেনি এখনো। খুব বেশি দিন হয়নি তাদের দেখা হয়েছে। তারপর থেকে একে অপরের শত্রুতাকেই বরণ করে নিয়েছিল দুজন। হঠাৎ কি হলো? মাত্র 3-4টা দিন ধরে পরিবর্তন হলো এ পুরুষের ব্যবহার। খুব করে ভালো ব্যবহার করছে পিতার সাথে, আবারও সময়ে অসময়ে প্রেমময়ী বাক্যবাণী কাবু করার চেষ্টা চালাচ্ছে মেয়েটাকে। তাছাড়া একটু আগে কী সব বলল? কথাগুলো শেষ লাইনে বেশ দৃঢ়তার সাথেই তো তুর্য নামক পুরুষটি তাকে জানান দিল। ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে। পৃথার ভ্রুযুগল কুঁচকে এলো। তাদের সংসার কিভাবে হবে? কেন হবে? হুট করে এই অপরিচিত পুরুষের সাথে বিয়ে হবে তার? কোথা থেকে হুট করে উদয় হলো এই লোক? পৃথা কেমন হাঁসফাঁস করে উঠল, বিভ্রান্তপূর্ণ কণ্ঠে বলল। রাখছি আমি, আপনি আমায় আর কল করবেন না, সাবধান। কতটুকু বলেই মেয়েটা খট করে কেটে দিল ফোনটা। তুর্য হাসলো। মেয়েটাকে বিরক্ত এবং বিভ্রান্ত করতে বেশ ভালোই লাগছে তার।
তুর্য ভাবলো আবারও কল করবে পৃথাকে, তার এবার একটু বিরক্ত করবে। কিন্তু তার আগে হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করলো আরুষ। ব্যস্ত কণ্ঠে বলল, স্যার ওরা এসে গেছে। তুর্য পিছন ফিরে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। কারা এসে গেছে? আরুষ তাড়াহুড়ো করে শুরু করলো, হড়বড়িয়ে বলল, শাহিন মির্জাও আমাদের হাতে বন্দি, তা তার দলের লোকেরা জেনে গেছে ইতিমধ্যে। তার লেজ ধরেই রাজশাহী পর্যন্ত পৌঁছে গেছে ওরা। মুহূর্তে তুর্যের চোখ মুখ শক্ত হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে সে বলল, সিকিউরিটি বাড়িয়ে দে, যেটাকে যেখানে পাবি তুলে নিবি। একটা গাধার বাচ্চাও যেন রাজশাহীর মাটিতে পড়ে না থাকে। সুদীর্ঘ এক রাত গড়িয়ে সকালের দেখা মিলেছে। রাতের নিস্তব্ধতায় ঘেরা শহরটা আবারও ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে ধীরে ধীরে। তবে এই ব্যস্ততার মাঝে ভয়ঙ্কর রূপ ধারণ করে আজ হামলে পড়েছে কিছু ভয়ঙ্কর শ্রেণীর লোক সমাজ। সচরাচর রাজ্যের এমন কোনো মফস্বল শহরে সন্ত্রাস কিংবা গোলাগুলির মতো ঘটনা দেখা যায় না তেমন। তবে আজ গুলি চলেছে, তীব্র বেগে গুলি, চিৎকার চেঁচামেচি এবং জনগণের বাজার হাহাকারের ধ্বনি শোনা যাচ্ছে চারদিকে। আরুষকে দেখা যাচ্ছে সেই ভিড়পূর্ণ গোলাগুলিময় স্থানে। কাউকে কল করে সে বলছে কিছু একটা। কিছুটা সময় অতিবাহিত হতে ভিড় ঠেলে বেরিয়ে এলো পরিপুষ্ট বলিষ্ঠ দেহেই কিছু জনসংখ্যা। তারা বেরিয়ে দুই দলে বিভক্ত হয়ে গেল। অর্ধেক লোক জনগণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কাজে লেগে পড়ল, মুহূর্ত ব্যয় না করে। আর বাকি অর্ধেক নিজেদের নিকট সংরক্ষিত বন্দুক হাতে তুলে পাল্টা গুলি ছুড়ল দুর্বৃত্তদের উপর। তুর্য এতক্ষণ গাড়িতে বসে বসে অবলোকন করছিল আশেপাশের মূল পরিস্থিতি। গতকাল রাতে সে বলেছিল এই দুরাত্মা গাধার বাচ্চাগুলিকে তুলে নিতে, কিন্তু আহাম্মকগুলো তা করেনি। ফলস্বরূপ আজ এই গোলাগুলি শুধু শুধু সাধারণ জনগণের ওপর এই ভোগান্তি নেমে এলো। এগুলোর একটাকে দিয়েও যদি কোনো কাজ হয়, তুর্য বিরক্ত হলো ভীষণ। একটু ঝুঁকে পায়ের গোড়ালির কাছ থেকে বের করে আনলো লুকায়িত একখানা বন্দুক। মুখে কালো মাস্ক চাপিয়ে সে বেরিয়ে এলো এ গাড়ি থেকে। দুর্বৃত্তদের নিশানা করে পরপর দুটো গুলি ছুড়ল। একটা গিয়ে লাগলো একজনের ডান পায়ে এবং অন্যটা অন্য একজনের হাতে। সূর্য আরেকটা গুলি ছুটতে উদ্যত হতেই পাশ থেকে শোনা গেল অতি পরিচিত কণ্ঠের চিৎকারের ধ্বনি। ছেলেটা কিছুটা চমকালো, পাশ ফিরতে আবিষ্কার করলো পৃথাকে। মেয়েটা কেমন বড় বড় চোখ করে তাকিয়েছে তার পানি। পরনে কলেজের পোশাক আর পিঠে ব্যাগ। মেয়েটা বোধহয় কলেজে যাচ্ছিল। সূর্য বিচলিত হলো, হাতে ধরে রাখা বন্দুকটা লুকিয়ে ফেললো প্যান্টের আড়ালে। পৃথা ভীতু হলেও বেজায়। এমন কোনো পরিস্থিতিতে এর আগে সে পড়েনি কখনো। এই যে সত্যিকারের বন্দুক, তাও সে আগে দেখিনি কখনো। তাই তো হুট করে সম্মুখে এত গোলাগালি, রক্তপাত, আহত, চিৎকার চেঁচামেচি, লোকজনের ছোটাছুটি দেখে ভীত হয়ে পড়েছে মেয়েটা। তার উপর আবার তার সম্মুখে দাঁড়িয়ে একটা লোক গুলি চালাচ্ছে কি দক্ষতার সাথে। পৃথার ভীতির মধ্যে সে লক্ষ্য করলো তার সম্মুখে দাঁড়ানো এতক্ষণে গুলি চালানো লোকটা এগিয়ে আছে তার পানে। মেয়েটা ভীত হলো, আর লোকটা তার পানে কেন যাচ্ছে? তাকে গুলি চালাতে দেখে ফেলেছে বলে কি তাকে মেরে দিবে এখন? দিতেও তো পারে, এদের তো বিশ্বাস নেই কোনো। পৃথা ভয়ে দুই পা পিছিয়ে গেল, কম্পিত কণ্ঠে বলল, আমায় মারবেন না প্লিজ। আমার এখনো বিয়ে করা বাকি। আমি মরে গেলে আমার জামাইটা বিয়ের আগে বিধবা হয়ে যাবে। পৃথার কথায় ভ্রু কুঁচকালে তুর্য। মেয়েটা আবলতে বলে সব কি বলছে? মাথা ঠিক আছে তো? তুর্য আরও তড়িঘড়ি করে এগিয়ে এলো পৃথার পানে। পৃথার হাঁটু কাঁপলো ভয়। এমনি মাথা ঠিক নাই তার। মৃত্যু ভাই কী থেকে কি বলছে সে নিজেও জানে না। নয়তো সজ্ঞানে থাকলে এমন পরিস্থিতিতে এমন উদ্ভট কথাবার্তা অন্তত তার মুখ দিয়ে বেরোতো না। পৃথা নিজের প্রাণ বাঁচাতে পালাতে চাইল, কিন্তু পারল না। তার আগেই ধরে ফেলল দুর্য। পৃথার কলিজা কাঁপলো। তার ভাবনা মতে মৃত্যুর সম্মুখে এসে দাঁড়িয়েছে তার। না, আর পারল না। মস্তিষ্কে অতিরিক্ত ভয়, চাপ এবং চিন্তায় মেয়েটা জ্ঞান হারাতে সময় নিল না বেশিক্ষণ। ঢলে পড়ল তুর্যর বক্ষে। তুর্য অস্থির হলো, হৃদয়ে ঝড় উঠল তার। কি হয়েছে তার ছোট্ট বউটার? তুর্য বিচলিত কণ্ঠে ডাকলো বউকে, বলল, পৃথা, এই পৃথা, কি হয়েছে? চোখ খোলো। পৃথা চোখ খোলো না। তুর্যের অস্থিরতা ভালো। সে মেয়েটাকে ধরে নিয়ে বসালো গাড়ির ভিতরে। অতঃপর নিজেও সিটে বসে মেয়েটার মাথা নিল কাঁধে। আলতোভাবে কয়েকটা চাপড় দিল বইয়ের নরম গালে। আবারও ডাকলো, পৃথু, এই পৃথু। পৃথার হুঁশ নেই, কোনো কথা বলছে না। তুর্য অস্থিরতায় নিজের মুখ থেকে মাস্কটা খুলে ছুঁড়ে মারল গাড়ির পিছনের দিকে। গাড়ির ভিতরে থাকা পানির বোতল থেকে অল্প পানি হাতে নিয়ে ছিটে মারল পৃথার চোখ মুখে। তবুও মেয়েটা চোখ খুলল না। তুর্য ভেজা হাতে আবারও আলতোভাবে কয়েকটা চাপড় দিল মেয়েটার গালে। ব্যগ্র কণ্ঠে শুধালো, কি হয়েছে? কথা বলো বউ। ওদিকে গোলাগুলি থেমে গেছে ততক্ষণে। তুর্যের লোকেরা দুর্বৃত্তদের পুরো দলটাকে ধরে নিয়েছে, স্থান পরিষ্কার করে দিয়েছে। পরিস্থিতি এমন এখন সম্পূর্ণ অনুকূলে। কেউ এসে হুট করে বলতে পারবে না এখানে একটু আগে এত বড় গোলাগুলি হয়েছে। আরুষ এসে বলল গাড়ির ড্রাইভিং সিটে। পৃথাকে নিথর হয়ে পড়ে থাকতে দেখিয়ে তুর্যকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, ম্যামের কি হয়েছে স্যার? তুর্য পৃথার পানে দৃষ্টি রেখেই জবাব দিল, গোলাগুলি দেখে ভয় পেয়ে গেছে।
থামলো তুর্য, চোখ মুখ শক্ত করে পরক্ষণে বলল, গাধার বাচ্চাগুলোকে ততক্ষণ পেটাবি যতক্ষণ না জ্ঞান হারায়। আমার বউকে ভয় দেখানো, ওদের বাপের নামই আমি ভুলিয়ে দেব। কথাটা শেষ করে আবারও ব্যস্ত ভঙ্গিতে পানি ছিটিয়ে দিল পৃথার চোখ মুখে। মেয়েটা খানিক বাদে পিটপিট করে চোখ মেলে তাকালো, সাথে সাথে উত্তেজিত হয়ে পড়লো আবারও। উত্তেজিত কণ্ঠে বলল, আমায় মারবেন না প্লিজ, আমি কাউকে কিছু বলবো না। তুর্য দুই হাতে নিজ বক্ষের সাথে আঁকড়ে নিল মেয়েটাকে, আদরের কণ্ঠে বলল, কেউ মারবে না তোমাকে, আমি আছি তো। পৃথাবতী ভরসা পেল তুর্যের কথায়, উত্তেজনা কমল কিছুটা। তবে যখনই মেয়েটা আবিষ্কার করলো সে তুর্যের বুকে লেপ্টে রয়েছে, সাথে সাথেই ছিটকে দূরে সরে গেল। লাজে গাল দুটো লাল হয়ে গেল পৃথার। ছি ছি, সে কি এতক্ষণ এই পুরুষের শরীরের সাথে লেপ্টে ছিল? এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, আমতা আমতা করে বলল, ওখানে একটা লোক গুলি চালাচ্ছিল তো, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মেয়েটা তাকে চিনেনি, চিনলে হয়তো ঝামেলা হতো অনেক। এমনিই তাদের সম্পর্কে ঠিক নেই কিছু, তার মধ্যে যদি পৃথা কোনো মতে জেনে যেত এই গোলাগুলির মূল সে, তবে আর এ জন্মে বউকে পা লাগতো না। ভাগ্যিস মাস্ক পরেছিল, ওই মাস্কটাই আজ বাঁচিয়ে দিল তাকে। রাতের আঁধারে ছেয়ে গেছে চারপাশটা, চারিদিক নীরব হতে শুরু করেছে একটু একটু করে। শিকদার বাড়ির সবাই রাতের খাবার খেতে বসেছে ইতিমধ্যে। পৃথা খাবার নিয়ে শুধু বসে রয়েছে, খাচ্ছে না মোটে। চোখের সম্মুখে বারবার ভেসে উঠছে আজ সারাদিনের ঘটনাগুলো। সারাদিনের স্মৃতিচারণ করতে করতে হঠাৎই মেয়েটার স্মরণ এলো তুর্যের কথা। অমন একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকে ওই লোকটাই তো তাকে বাঁচিয়েছিল। আচ্ছা, এই তুর্য চৌধুরী আসলে কে, কি তার পরিচয়? পৃথার হঠাৎ মনে হলো সেদিন ছেলেটা বলেছিল তার বাবা তুর্যকে চিনে, চিনতেও পারে। তাই হয়তো তুর্য কলেজে তার বাড়ির ঠিকানা খুঁজেছিল, কিন্তু সে মনে মনে ভুল ধারণাও মজেছিল। তাছাড়া পৃথার নিকটও তুর্য চৌধুরীর নামটা পরিচিত মনে হচ্ছে, তবে কোথায় শুনেছে মনে করতে পারছে না ঠিক। পৃথার চোখ তুলে তাকালো বাবার পানে, উৎসুক হয়ে ডাকলো, বাবা। পলাশ শিকদার খেতে খেতেই জবাব দিল, কিছু বলবে? পৃথা কোনো ভনিতা ছাড়াই সরাসরি প্রশ্ন ছুড়ল, সূর্য চৌধুরী কে বাবা? খাবারের হাত থেমে গেল পলাশ শিকদার। পিয়াস ও পিয়ালের, সুফিয়া বেগম সবাইকে এতক্ষণ খাবার পরিবেশন করে নিজেও কেবল বসেছিল খেতে। এর মধ্যেই হঠাৎ মেয়ের এমন অপ্রত্যাশিত প্রশ্নে থেমেও তিনিও থমকে গেছেন। হৃদয়ে ভয়ের জন্ম নিল সুফিয়া বেগমের। তবে কি নিজের বান্ধবীর সাথে সম্পর্ক ধরে রাখতে মেয়ের অপরিণত বয়সে যে ভুল তারা করেছিল তার সামনে আসতে শুরু করেছে? তুর্য কি বলে দিয়েছে পৃথাকে সব? এখন মেয়েটার কি হবে? মেয়েটা কিভাবে নিবে সব কিছু? সুফিয়া বেগমের ভাবনার মধ্যেই মুখ খুলল পিয়া। বড় ভাই আর বাবার এখনো অবধি পৃথার কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর না দিয়েও সে চুপ রইতে পারল না। অধৈর্য হয়ে বোনকে প্রশ্ন করল, কেন? তুর্য চৌধুরীকে দিয়ে তোর কাজ কি? সে কি কিছু বলেছে তোকে? পিয়ালের প্রশ্ন শেষ হতে না হতেই পিয়াস মুখ খুলল, গম্ভীর কণ্ঠে শুধালো, তুর্য চৌধুরীর সাথে তোর কোথায় দেখা হয়েছে? অপ্রস্তুত হলো কিছুটা। তুর্যের সাথে দেখা, ঝগড়া, রাতে ফোন করে কথা বলা, এসব যদি বলতে যায় তবে তাকে বিপদে পড়তে হবে। তার ভাই আর বাপ মিলে পুঁতে দিবে এখানে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, আমতা আমতা করে বলল, কলেজের সম্মুখে এক লোকের সাথে দেখা হয়েছিল, তিনি তার নাম বললেন তুর্য চৌধুরী। আমি চিনি না বললে জানাতেই সে বলল তোমার বাবা চিনে, তার কাছ থেকে আমার পরিচয় জেনে নিও। পলাশিতে তাকালেন মেয়ের পানে, নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বললেন, আমি জানি না তুর্য চৌধুরীকে, এই নামে আমি কাউকে চিনি না। কথাটা শেষ করে আবারও ওয়া শুরু করলেন বয়স্ক লোকটা। এমন ভাব যে সত্যিই সে চিনে না তুর্য চৌধুরী নামের কাউকে। পৃথা অবাক হলো কিছুটা। কেন যেন পিয়াস আর পিয়ালের তুর্যকে নিয়ে আগ্রহ দেখে তার মনে হয়েছিল ছেলেটাকে তার পরিবার চিনে, অথচ পলাশিতে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলে দিল চিনে না। মনের করে প্রশ্ন জাগলো, তা প্রকাশ করলো না পৃথা। হতে পারে তার পরিবার সত্যিই চিনে না তুর্যকে, ওই লোকটাই মিথ্যা বলেছে। এমনি আধ পাগল ব্রিটিশ লোক তুর্য চৌধুরী। পৃথা দ্রুত তার খাবার শেষ করে উঠে চলে গেল। এমনিও আজ সারাদিনের ঘটনায় তার খাওয়া দাওয়ার মনোযোগ ছিল না কোনো, তো একটু আগেই ভাগেই শেষ হয়েছে খাওয়া। অন্য সময় হলে হয়তো বাবা ভাই কম খাচ্ছে কেন, খাবার নিচ্ছে না কেন, এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে কেন, এ নিয়ে হাজারখানেক প্রশ্ন তুলত। শেষে জোর করে চেয়ারে বসিয়ে কাণ্ডে পিণ্ডে গেলাত। আজ অবশ্য তেমন কিছু না করে বেশ চমকেছে পৃথা, তবে চুপচাপ সটকে পড়েছে। এখানে এ নিয়ে প্রশ্ন করা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। পরে দেখা যাবে তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাকে ধরে বেঁধে কাহানো শুরু করেছে। পৃথা যেতেই পিয়াস এবং পিয়াল যেন হামলে পড়ল বাবার উপরে। এতক্ষণ তারা এখান থেকে পৃথার সরার অপেক্ষাতেই ছিল। পিয়াস বেশ চিন্তিত সুরে বলল, বাবা, তুর্য পিতার সামনে চলে এসেছে, এখন কি করব আমরা? পিয়াল অধৈর্য হয়ে উঠল, অধৈর্য কণ্ঠে বলল, ও যদি একবার ওদের বিয়ের কথাটা বলে দেয় পৃথুকে, তখন কি হবে? সুফিয়া বেগম অধৈর্য হয়ে উঠলেন আরও, ভয়ার্ত কণ্ঠে শুধালেন,
ছেলেটা যদি কোনো ক্ষতি করে দেয় আমার মেয়ের? পলাশ শিকদার বুঝলেন নিজের স্ত্রী এবং ছেলেদের ব্যাকুলতা, তবে তার মধ্যে তেমন একটা বিচলিত ভাব দেখা গেল না, বরং বেশ থমথমে কণ্ঠে তিনি বললেন, বিষয়টা নিয়ে ভাবতে দাও আমাকে। বেলা গড়িয়েছে কিছুটা, চারিদিকটা সূর্যের ফুটফুটে উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে সকাল 9টা। পৃথার কলেজের সময় হয়ে এসেছে। মেয়েটা খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যে তৈরি হয়ে বেরিয়ে এলো নিজের কক্ষ থেকে, কিন্তু কক্ষে আসতে মুখোমুখি হলো পলাশ শিকদার। ওই অবশ্য নতুন কিছু নয়, পৃথার কলেজে যাওয়ার সময় প্রায়ই পলাশ শিকদার বসে থাকেন বসার কক্ষে। মাঝে মাঝে পত্রিকা পড়ে, আবার মাঝে মাঝে টিভিতে খেলা বা নিউজ দেখে। তার ব্যবসার কাজ এখন বেশিরভাগই দুই ছেলে সামলায়, মাঝে মাঝে শুধুমাত্র ব্যবসায় একটু উঁকি দিতে যান তিনি। ওই প্রায় দিনের মধ্যে আজও বসার কক্ষে সবাই বসে পত্রিকা পড়ছিলেন। তবে মেয়েকে আসতে দেখে তিনি পত্রিকা থেকে চোখ ঘুরিয়ে তাকালেন মেয়ের পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ? প্রীতা ভরকে খেলো খানিকটা। সে যে প্রতিদিন এই সময় কলেজ যায় তা তো জানে তার বাবা। তাছাড়া এই মুহূর্তেও তার শরীরে কলেজের পোশাক, আবার পিঠে ব্যাগ, তারপর জিজ্ঞাসা করছে কেন? পৃথা নিজের ভরকানো ভাব প্রকাশ না করে বাবার সম্মুখে নমনীয় কণ্ঠে বলল, কলেজে বাবা। পলাশ শিকদার মেয়ের দিক থেকে চোখ ঘুরে আবারও তাকালো পত্রিকার পানে, আদেশের সুরে বললেন, আজ কলেজে যেতে হবে না তোমাকে। পৃথা আশ্চর্য হলো, বাবা থেকে কলেজ যেতে বারণ করছে? অবিশ্বাস্য। সে মাঝে মাঝে কলেজে না যেতে চাইলেও বাবার ধমকের জোরে উড়ে চলে যেতে হয় কলেজে, অথচ আজ কিনা সে নিজে বলছে কলেজে যেতে হবে না। পৃথা অবাক কণ্ঠেই প্রশ্ন করল, কেন? আমি বলেছি তাই। পৃথা আর কথা বাড়ালো না। বাবা যখন একবার কলেজ যেতে বারণ করেছে সে যাবে না। এমনিতেও কলেজে যেতে হবে না শুনে বেশ খুশি হয়েছে মেয়েটা। রোজ রোজ কলেজে যেতে হবে না তার, শুধুমাত্র বাপ ভাইদের ভয়ে যেতে হয়। আর যাক, তাও বাবা বারণ করেছে। পৃথা বাবার সম্মুখ থেকে কেটে পড়ল দ্রুত। বাবার যদি আবার মত বদলে যায়? না না, বাবার মত বদলানোর আগেই ঘরে গিয়ে কলেজের পোশাক পাল্টে ফেলতে হবে। প্রায় ঘন্টাখানেক পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে অপেক্ষা করলো তুর্য। কত মেয়ে এলো গেলেও অথচ তার বউয়ের দেখা নেই। বাড়ির সম্মুখে আরুষকে দাঁড় করে রেখেছিল সে, যখনই পৃথা এখান থেকে যাবে তাকে খবর দিবে। আরুর রাস্তায় দেখা পায়নি মেয়েটার। তারা ভেবেছিল আজ হয়তো আরুষ রাস্তার পাশে দাঁড়ানোর আগে পৃথা কলেজে চলে গেছে, তাই দুজন মিলে চলে এলো সোজা কলেজে, অথচ এখানেও মেয়েটার খোঁজ নেই কোনো। পৃথাদের ক্লাসও শুরু হয়ে গেছে ইতিমধ্যে, তবে কি ফাঁকে মাঝে মেয়েটা কলেজে আসেনি? হয়তো আসেনি। তোর যে মেজাজ গরম হলো, সে সেই সকাল থেকে একটা বার বইয়ের মুখটা দর্শনের জন্য হাফিস করে মরছে, আর মেয়েটা কলেজেই এলো না। তোর যে রাগ লাগলো খুব, ইচ্ছে হলো বউকে যদি ঠাঁটি একটা থাপ্পড় মেরে গাল লাল করে দিত। তবে পরক্ষণে নিজের চোখ মুখ শক্ত করে উঠল তুর্য। ক্ষিপ্ত দৃষ্টিতে সে দেখালো নিজের হাতের পানে। ঠাঁটি জ্বর সে কাকে মারবে? তার বউকে? একবার না জেনে থাপ্পড় মেরে দিয়েছিল বলে কি সে আবার মারবে? এই পৃথিবীতে তুর্যের বাচ্চা বউকে মারার অধিকার সে কাউকে দেয়নি, এমনকি নিজের হাতকেও না। তুর্য ব্যস্ত হাতে নিজের পকেট কেটে মোবাইলটা বের করলো, দ্রুত কল লিস্টে কল করলো পৃথাকে। একটু সময় অতিবাহিত হতেই ওপাশ থেকে এক সুমিষ্ট নারী কণ্ঠ তাকে জানান দিচ্ছে নাম্বারটি ব্যস্ত আছে। তুর্যের কপালে ভাঁজ বলল, তার মুরগির বাচ্চার মতো বউটা আবার কার সাথে কথা বলছে? তাছাড়া কারোর সাথে কথা বললে তো ওয়েটিং বলবে, ব্যস্ত আছে তো বলবে না। কেটে দিলে এবার ব্ল্যাক লিস্টে ফেললে। পৃথা কল কেটে দিয়েছে বলেও তো মনে হলো না, তবে কি মেয়েটা তার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলেছে? তুর্যের সন্দেহ হলো। ছেলেটা তড়িঘড়ি করে আবারও কল লাগলো পৃথার নাম্বারে। না, এবারও একই কথা বলছে। তুর্যের সন্দেহ কারো হলো। সে নিজের মোবাইলে থাকা অন্য সিম দ্বারা কল করলো পৃথাকে। এবার কল ঢুকলো কোনো বাধাই ছাড়া। এর মানে পৃথা তার ওই নাম্বারটা ব্ল্যাক লিস্টেই ফেলেছে। ক্রোধ জাগলো তুর্যের, মস্তিষ্ক ফুটে উঠলো টকবকিয়ে। কত বড় সাহস এই নারী তার নাম্বারকে ব্ল্যাক লিস্টে ফেলে! তুর্যের ক্রোধের মধ্যেই কলটা ধরল পৃথা। সাথে সাথে বাজ খাই কণ্ঠে চেঁচিয়ে উঠল তুর্য, হুঙ্কার দিয়ে বলল, এই বেয়াদব মেয়ে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলার সাহস তোমাকে কে দিয়েছে? তুর্যের বাজ খাই কণ্ঠে কেঁপে উঠল পৃথা। তবু দমে গেল না মেয়েটা, ঢোক গিয়ে বলল, এতে আবার সাহসের কি আছে? আমার মোবাইল, আমার হাত, আমার ইচ্ছে যাকে খুশি ব্ল্যাক লিস্টে ফেলবো, আপনার কি তাতে? তুর্য আরও তেতে গেল, তাতে দাঁত চেপে বলল, আমাকে ব্ল্যাক লিস্টে ফেলে তুমি আবার কথা বলছো? তোমার জিহ্বা টেনে ছিঁড়ে নেব বেয়াদব মেয়ে। ব্যাস, সাথে সাথে তুর্যের ভিতর থেকে তার আরেকটি সত্তা যেন তার থেকেও দ্বিগুণ খেপে গেল। তাকে শাসিয়ে বলল, তোকে কে সাহস দিয়েছে আমার বউয়ের জিহ্বা টেনে ছিঁড়ে নেওয়ার? আয় তোরটা ছিঁড়ি আগে। নিজের সাথে নিজেই যুদ্ধেই চুপসে গেল তুর্য। এই মেয়েটার নিকট আসলেই তার কেমন সব গুলিয়ে যায়। একটু শান্তিমতো রাগও দেখাতে পারে না। মস্তিষ্ক পৃথার ওপর ক্রোধিত হলেও হৃদয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, আহ, শান্তি শান্তি, মুরগির বাচ্চার মতো বউ তোর, তার উপর এতটা রাগ দেখানো তোর প্রকৃত বিরুদ্ধ।
হৃদয়টা সর্বদা বেইমানি করে তুর্যের সাথে। অবস্থান তার বইয়ের বুকের মধ্যে, অথচ সমর্থন বইয়ের প্রতি। এই জীবনে তুর্যের ক্রোধিত শিকার কত লুকিত হলো, কিন্তু এবং তার আশেপাশের পরিবেশ রাগঝটা বদমেজাজি হিসেবেও পরিচিত ছিল ছেলেটা, কিন্তু আজ আজ মাত্র একটা মেয়ের সম্মুখে সে অসহায়। এও কি বিশ্বাসযোগ্য? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, ক্রোধ কমিয়ে শুধালো। কলেজে আসোনি কেন? হঠাৎ তুর্যের কণ্ঠ নরম হতে দেখে অবাক হলো পৃথা। এইমাত্র না লোকটা হুঙ্কার ছাড়লো, এর মধ্যে আমার ভেজা বিড়াল সেজে গেল। পৃথা অবাক কণ্ঠে প্রশ্ন করলো। আপনি না এইমাত্র বাঘের মতো গর্জন ছাড়লেন, হঠাৎ বিড়ালের মতো মিউ মিউ কেন করছেন? তুর্য অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল। পুরুষ মানুষ বাহিরে যতই বাঘ থাকুক, বউয়ের সম্মুখে আসলে সে বিড়ালি হয়ে যায়। পৃথা বিভ্রান্ত হলো, কি বলছে এ পুরুষ? কে বাঘ আর কেই বাবু? পৃথা ভ্রু কুচকে শুধালো। মানে? তুর্য এড়িয়ে যেতে চাইলেও পৃথার প্রশ্ন কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে সে বলল। ওসব বাদ দাও, এখন বলো আজ কলেজে কেন আসোনি? তুর্যের নরম কণ্ঠের পরিপ্রেক্ষিতে পৃথা আর ক্রোধ দেখালো না, নরম কণ্ঠেই বলল। বাবা যেতে দেয়নি। তুর্য তাদের দাঁত চাপলো, কটমট করে বলল। তা দিবে কেন? তোমার রাজাকার বাপের আবার আমার সুখ সহ্য হয় না। কথাটা শেষ করে বুকে হাত দিল তুর্য। এখন শান্তি লাগছে। বউকে কিছু বলতে পারবে না তাতে কি হয়েছে, বউয়ের বাপ ভাইদের তো বলতে পারবে। পৃথা কিছু বলার আগে তুর্য আবারও বুকে হাত দিয়ে বলল। তার সাথে আবার জুটেছে তোমার আলবদর এবং আলশামস ভাই দুইটা। পৃথা ফুঁসে উঠল। এই লোক যখন তখন তার বাপ ভাইদের উপর অপমান করা শুরু করে দেয়, ব্রিটিশ লোক একটা। পৃথা কিছুটা ঝাঁঝালো কণ্ঠেই বলল। একদম আজে বাজে কথা বলবেন না। আমার বাপ ভাই রাজাকার আলবদর আলশামস কোনোটাই নয়, বরং আপনিই ব্রিটিশ। 1947 সালে আমাদের দেশ থেকে পালানো ব্রিটিশদের ফেলে যাওয়া বাচ্চা হচ্ছেন আপনি। তুর্য যেন আকাশ থেকে মাত্রই টুপ করে পড়ল, অবাক হওয়ার ভান ধরে বলল। ছি ছি মুরগির বাচ্চা, আমার মতো একটা নিরীহ হাঁসের বাচ্চাকে তুমি এভাবে বলতে পারলে? এসব কথা বলার আগে তোমার বুকটা একটু কাঁপলো না? পৃথা এই লোকের অভিনয় দেখে আর আশ্চর্য না হয়ে পারল না। মিনিটে মিনিটে ভুল বদলায় এই আধ পাগল লোক। পৃথা কপাল টান টান করলো, কাট কাট কণ্ঠে বলল। না, কাঁপেনি। আমার বাপ ভাইকে রাজাকার আলবদর আলশামস বলতে আপনার যেমন বুক কাঁপেনি, তেমনি আমারও আপনাকে ব্রিটিশ বলতে এক বিন্দুও বুক কাঁপেনি। তুর্যের চোখ তো ছোট ছোট হলো, থমথমে কণ্ঠে বলল। বাপ ভাই মিলে ভালোই তো আমার বিরোধিতা করতে শিখিয়েছে। যাক, ব্যাপার না, আমিও দেখি এরা আর কি করতে পারে। দিন শেষে ওই রাজাকারদের আমার মতো মুক্তি সেনাদের হাতেই পরাস্ত হতে হবে, দেখে নিও। পৃথা অবাক হলো, অবাক কণ্ঠেই বলল। আপনি মুক্তি সেনা? আপনি তো ঘসিটি বেগমের বংশধর, যাকে সুখে থাকতে ভূতে কিলায়। নিজের স্বাধীন দেশকে পরাধীন করতে উঠে পড়ে লাগেন আপনারা। তুর্য চিন্তায় পড়ল, খুব একটা ভুল পৃথা বলেনি। সেদিন বিয়ের আশ্রয়ে বউ তার ছিল এবং স্বাধীনও ছিল, কিন্তু সে কি করলো? সেদিন বিয়ের আশ্রয়ে বউকে ত্যাগ করে পরাধীনতার শিকলে আবদ্ধ করে চলে গেল দূর দেশে। আর এখন সে শিকল কেটে আবারও বউকে স্বাধীন করার কত প্রচেষ্টায় না চালাচ্ছে। তুর্য ভাবুক ভঙ্গিতেই বলল। এই প্রথম তুমি একটা সত্যি কথা বললে। পৃথা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল। আমি সবসময় সত্যই বলি। তা না হয় বুঝলাম, এখন একটা কাজ করো তো, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। তুর্যের কথায় ভাঁজ পড়ল পৃথার কপালে, ভ্রু কুচকে শোধালো। আপনার বাসায় আমি কেন যাব? তুর্য ভাবলে সে নির্বিকার ভঙ্গিতে জবাব দিল। দেখবো তোমায়, দেখতে ইচ্ছে করছে ভীষণ, চলে এসো তাড়াতাড়ি। পৃথা ভর খেলো কিছুটা, কেমন ভাবে থেকে অধিকার নিয়ে বাসায় যাওয়ার কথা বলছে পুরুষটা। সে কি তুর্যের বিয়ে করা বউ নাকি, যে বললেই চলে যেতে হবে? তাছাড়া পুরুষ মানুষকে লাই দিলেই লাই পেয়ে যায়, মাথায় উঠে নাচতে শুরু করে। যেমন এই পুরুষ শুরু করেছে, 2 দিন একটু কথা বলেছে, তাও ভালোভাবে না, তাতেও এখন অধিকার বোধ নিয়ে বাসায় যেতে বলছে। পৃথা কপালে ভাঁজ ফেললো, তীক্ষ্ণ কণ্ঠে বলল। আপনি বললেই যেতে হবে আমায়? যাব না আমি আপনার বাসায়। তুর্যের চোখ মুখ কুচকে ফেলল। সে ঠিক জানতো এই নারী তার আদেশকে সরাসরি না দ্বারাই প্রতিহিত করবে। এছাড়া তো আর কোনো কাজ নেই কোনো। তাই তো মনের ভিতর থেকে আগে থেকে সকল হুমকি ধামকি সাজিয়ে রেখেছে তুর্য। ছেলেটা হুমকির স্বরে পৃথাকে বলল। তুমি আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় চলে আসবো, কোনটা? থামলো তুর্য, আবার বলল। আমি তোমার বাসায় আসলে কিন্তু তোমার বাপ ভাইকে ধরে ধরে বলবো তুমি এখানে আমাকে আসতে বলেছো। আমি কিছুতেই আসতে চাইছিলাম না, কিন্তু তোমার নাকি আমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, তাই জোর করে এনেছো। পৃথা বকে বনে গেল। এসব কথা সে কখন বলল? ছেলেটা বানিয়ে বানিয়ে সে কেমন মিথ্যা বলছে। পৃথা চোখ বড় বড় করে বলল। আমি এসব কথা কখন বললাম? মিথ্যাবাদী লোক একটা। সে তুমি জানো আর আমি জানি, আর কেউ তো আর জানে না। পৃথা দিতে গেল, কটমট করে বলল। বাবা তাহলে ঠিকই বলছে, কিন্তু
আপনি আমায় মিথ্যা বলে ঘুরিয়েছেন? তুর্য ভ্রু কুচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। তোমার বাবা আমাকে নিয়ে আবার কি বলেছে? প্রীতা অতটা ভাবলো না, সরলময়ী জবাব দিল। বাবা বলেছেন তিনি আপনাকে চেনেন না, অথচ আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমার বাবা আপনাকে ভালোভাবে চেনে। তুর্যের কপালে ভাঁজ হালকা হলো, সে তো আগে থেকেই জানতো এই কথা। ওই প্রথম যেদিন শ্বশুরের সাথে তার সাক্ষাৎ হলো, ও সেই দিনই তো সে বলেছিল